গায়ের জামা ঠিক করতে করতে শিমু বলল, স্যার আমার টাকাটা দেন। আজগর আলী নির্লজ্জের মতো বললেন, কাম অন মাই ডিয়ার, টাকা নিয়ে তুমি একদম ভেবো না। বাইরে আমার পিএস আছে, ও পেমেন্ট করে দেবে। আজ তাহলে আসি, আবার আসবো তোমার শরীরের স্বাদ নিতে। শিমু দরজা বন্ধ করে চাপা কান্না করতে লাগলো। কি নিষ্ঠুর এ পৃথিবী, অগঠিত সমাজ, দিনের আলো জনগণের জানমাল রক্ষা করার মিথ্যে অভিনয়, আর রাতে নারীর শরীর ভক্ষণ। আমি শিমু, পরিবারের বড় মেয়ে। ঢাকায় প্রথম সারির একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করার উদ্দেশ্যে আসি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 2 মাস যেতে না যেতেই বাবা না ফেরার দেশে চলে যান। কিছুদিন পর বাবার ভাইয়েরা জোর করে সব জায়গা জমি দখল করে ফেলে। 2 ছোট ভাই আর মায়ের ভরণ পোষণের দায়িত্ব তখন আমার কাঁধে এসে পড়ে। এদিকে নিজের খরচ, দিশেহারা হয়ে পড়েছিলাম। সিদ্ধান্ত নিলাম টিউশনি করাবো, কিন্তু অনেক চেষ্টা করেও টিউশনি পেলাম না। বন্ধু বান্ধবীরা অনেক চেষ্টা করছিল, কিন্তু সবাই ব্যর্থ। কয়েকদিন পর একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম। একটা অফিসে রিসেপশনের জন্য মেয়ে লাগবে। ইন্টারভিউ ভালোই হলো, কিন্তু চাকরি কনফার্ম করার আগে বস আমাকে একটা কুপ্রস্তাব দিল। রাগে সেখান থেকে বেরিয়ে আসলাম। এভাবে পরপর 5-6টা ইন্টারভিউ দিলাম। 2-3টাতে পরে জানাবে বলে, আর বাকিগুলোতে মানুষধারী পশুগুলো চাকরি কনফার্ম করার জন্য আগে কুপ্রস্তাব দেয়। খুব অসহায় লাগছিল। বিধাতাকে প্রশ্ন করলাম, সুন্দরী হয়ে জন্মানোটা কি পাপ? ততদিনে পরীক্ষা চলে আসলো। পরীক্ষার টাকা, এদিকে বাড়ি থেকে বারবার মায়ের ফোন। খুব অসহায় লাগছিল। সর্বশেষে একটা ছোট্ট অফিসের চাকরির ইন্টারভিউ দিতে গেলাম। সেখানেও চাকরি মিলল না। খুব রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো লাভ হলো না। বেরিয়ে আসবো ঠিক সেই সময় একটা লোক এসে বলল, একটা কাজ আছে, করতে পারলে অনেক টাকা পাবেন। লোকটার চোখের ভাষা বলে দিচ্ছে কাজটা কি। আমি কিছু না বলে চলে আসতে চাইলাম। লোকটা আবার বলল, আপনি ভেবে দেখবেন, এই নিন আমার কার্ড। জানি না তখন কি হলো, আমি কার্ডটা হাতে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। 2 দিন পর পরীক্ষা। এদিকে মা ফোন করে জানালো ঘরে বাধা সদাই কিছুই নেই। মনকে শক্ত করে নিজের ভাগ্যকে মেনে নিয়ে ওই কার্ডে থাকার নম্বরে কল দিলাম। লোকটা হ্যালো বলতেই জি পরিচয় দিলাম। শামীম ভাই। লোকটার নাম পরিচয় দিতেই চিনে ফেললাম। জিজ্ঞেস করলেন, কেমন আছি, আর কাজ করতে ইচ্ছুক কিনা। বাবার কথা খুব মনে পড়ছিল। মনে মনে বললাম, বাবা আমায় ক্ষমা করে দিও। শামীম ভাইকে আস্তে করে হ্যাঁ বলে দিলাম। শামীম ভাই ফোন কেটে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দিল। আমার সমস্ত পৃথিবী থমকে গেছে। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। বাবা স্কুলে নিয়ে যেতেন। গ্রামের সব মেয়ে মিলে নদীতে গোসল করতে যেতাম। ঝুম বরসায় বৃষ্টিতে ভিজতাম। একবার তো দুষ্টুমি করতে গিয়ে স্কুলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছিলাম। সেবার বাবা খুব বকা দিয়েছিলেন। আমি জানি ওটা বকা না, ওটা আমার জন্য মমতা। টানা 1 মাস আর স্কুলে ঘেঁষতে পারিনি। এই সময়টাতে বাবা মায়ের যত্ন কোনোদিন ভোলার নয়। বাবা সবসময় আমার প্রিয় খাবারগুলো নিয়ে আসতেন, আর মা আমি যা পছন্দ করতাম তাই রান্না করতো। এইভাবে বড় হতে লাগলাম, যেখানে ছায়ার মতো বাবা ছিলেন সব সময়। আর আজকে বাবা নেই বলে আর ভাবতে পারছি না। চোখ দিয়ে অঝোর ধারা পানি বের হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে শামীম ভাইয়ের কল। শিমু, তুমি শিওর তো কাজ করবা? দেখো, এখানে কাজ করতে হলে ইমোশনাল দেখালে চলবে না। আমার ক্লায়েন্টগুলো ভিআইপি, তাদের খুশি করতে পারলে মোটা অঙ্কের টিপস পাবা। ক্লায়েন্ট থেকে পাওয়ার টাকার 30% আমাকে দিতে হবে। আর হ্যাঁ, তোমার ব্যাপারে সব রকম গোপনীয়তা রক্ষা করা হবে। এখন বলো তুমি রাজি কিনা। নিজের ভাগ্যকে মেনে নিয়ে এবার আর কোনো জড়তা না দেখিয়ে শামীম ভাইকে বললাম, আমি রাজি। কালকের জন্য রেডি থাকতে বলে শামীম ভাই ফোন কেটে দিলেন। এই মুহূর্তে শামীম ভাইয়ের সাথে আছি। কোথায় যাচ্ছি জানি না। অনেকটা যাওয়ার পর রাস্তার পাশে দোকানে বিলবোর্ড দেখে বুঝলাম এটা উত্তরা। শামীম ভাই ড্রাইভারকে পথ দেখিয়ে দিচ্ছে। হয়তো গন্তব্যে চলে আসছি, কারণ গাড়ি ততক্ষণে থেমে গেছে। শামীম ভাই আর আমি গাড়ি থেকে নামলাম। শামীম ভাই একটা বিল্ডিং বরাবর হাঁটতে লাগলো, পিছে পিছে আমি। লিফটে ঢুকে শামীম ভাই বাটন চাপ দিল। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে আসলাম। শামীম ভাই কলিং বেল চাপতেই একটা মাঝবয়সী লোক দরজা খুলে ভিতরে যেতে বলল। শামীম ভাই লোকটার সাথে কি যেন বলছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা প্রকাশ না করে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কারণ শামীম ভাই আগে বলেছিল ইমোশন দেখানো যাবে না। হয়তো এই পথে ইমোশন দেখানো যায় না। শামীম ভাই কথা শেষে আমার কাছে এসে, আমি তাহলে আসি, সকালে এসে আমি তোমাকে নিয়ে যাব বলে চলে গেল। আমি দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে লোকটাকে খুঁজতে তাকাতেই দেখলাম লোকটা আমার দিকে আসছে। চোখে মুখে জানোয়ারের ছাপ। কাছে এসে আপত্তিকর জায়গায় হাত দিতে লাগলো। কিছুক্ষণ পর লোকটা আমাকে কোলে তুলে বেডরুমে নিয়ে দরজা বন্ধ করে দিল।
সারা রাত চললো মানুষরূপী জানোয়ারের পশুত্বের খেলা, আর আমি জোর করে চোখের জল আটকে রেখে নিজের সতীত্ব সঁপে দিলাম একটা আধবুড়ো জানোয়ারের কাছে। লোকটা ক্লান্ত হয়ে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে একটা খাম আমাকে দিয়ে বলল, ইউ আর সো হট, আই ওয়ান্ট ইউ এগেইন অ্যান্ড এগেইন। ইচ্ছে করছিল জানোয়ারটাকে এক্ষুনি শেষ করে দেই, কিন্তু আমি জানি আমার মতো মেয়েদের এই চিন্তা করা ঠিক না। কারণ সমাজের চোখে আমরা এখন মেয়ে না, আমরা পতিতা। যে মানুষগুলো দিনের আলোয় আমাদের পতিতা অপবাদ দেয়, তাদের মধ্যেই কেউ রাতের আধারে আমাদের সব কিছু কেড়ে নেয়। লোকটা ফ্রেশ হয়ে এসে বেভোরে ঘুমাচ্ছে, আর আমি খামটা হাতে নিয়ে চুপচাপ বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। আর ইমোশন আটকে রাখতে পারিনি, নিঃশব্দে খুব কাঁদতে লাগলাম। শামীম ভাইয়ের কল পেয়ে বুঝলাম সকাল হয়ে গেল। কাঁদতে কাঁদতে কখন যে সকাল হয়ে গেল জানি না। শামীম ভাই বলল উনি আসতে 15-20 মিনিট লাগবে, আমি যেন নিচে থাকি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হালকা রেডি হয়ে নিচে এসে দাঁড়ালাম। হাজারো পুরুষ চোখের সামনে দেখা যাচ্ছে, এদের মধ্যে কেউ কেউ রাতের আধারে মানুষ থেকে জানোয়ারের রূপ ধারণ করে, আর ভাবতে পারছি না। ওই তো শামীম ভাই চলে আসলো। আমি গাড়িতে উঠতে দেখি আরেকটা মেয়ে বসা আছে। শামীম ভাইয়ের বউ হবে না জানি, হয়তো আমারই মতো এক হতভাগী। গাড়িতে বসে শামীম ভাইয়ের দিকে খামটা এগিয়ে দিলাম। খামটা নিয়ে প্রথমে আমার দিকে কিছু টাকা এগিয়ে দিল, তারপর সব টাকা বের করে কি যেন হিসেব করে কিছু টাকা রেখে বাকিটা আমাকে দিয়ে দিল। আমাকে বলল, গুনে দেখো ঠিক আছে কিনা। আমি গুনে দেখলাম সেখানে 12,000 টাকা। অবাক হয়ে শামীম ভাইয়ের দিকে তাকাতেই উনি বলল, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল 10,000, সেখান থেকে 30% রাখলাম, আর বাকিটা তোমার, আর অতিরিক্তটা টিপস। গাড়ির বাইরে তাকিয়ে ভাবতে লাগলাম, একটা মেয়ের সতীত্বের দাম 10,000। মনে মনে ধিক্কার জানালাম এই অগঠিত সমাজকে। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল সবার অজান্তে। শামীম ভাই হঠাৎ কার সাথে ফোনে কথা বলে আমার দিকে চেয়ে বলল, তোমরা আজকে আর কাজ করতে চাও? সাথে থাকা মেয়েটা হ্যাঁ বলে দিল। আর আমি ভাবছি কাল আমার পরীক্ষা, এখনও পরীক্ষার টাকা জোগাড় হয়নি। অন্যদিকে গ্রামের 3টা জীবন আমার দিকে চেয়ে অপেক্ষা করছে। আর ভাবিনি, শামীম ভাইকে হ্যাঁ বলে দিলাম। গাড়ি এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আমি আর মেয়েটি শামীম ভাইয়ের পেছন পেছন হাঁটছি। রেস্টুরেন্টের ভেতরে একটা টেবিলের সামনে গিয়ে শামীম ভাই দাঁড়িয়ে গেল, যেখানে আগে থেকে একটা আধবুড়ো লোক বসে ছিল। শামীম ভাই লোকটার সাথে আমাদের পরিচয় করে দিচ্ছিল, কিন্তু লোকটার নজর আমাদের অন্যদিকে। কি যেন ভেবে লোকটা উঠে শামীম ভাইকে ডেকে পাশে নিয়ে গেল। 2-4 মিনিট কথা বলার পর লোকটা ফিরে এলো, আর শামীম ভাই আমাকে পাশে ডেকে বলল, লোকটা তোমাকে পছন্দ করেছে, তুমি তাহলে থাকো, কাজ শেষে আমাকে কল দিও, আমি এসে নিয়ে যাব। আমি আর শামীম ভাই টেবিলের কাছে আসতেই শামীম ভাই লোকটাকে বলল, স্যার তাহলে আসি আমরা, বলে ওই মেয়েটাকে নিয়ে চলে গেল। লোকটা আমাকে এটা ওটা জিজ্ঞেস করতে করতে খাবারের অর্ডার দিল। সকাল থেকে না খেয়ে তাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া শেষে লোকটার সাথে বাইরে বেরিয়ে এসে একটা গাড়িতে উঠলাম, ওনারই গাড়ি। একটু পর গাড়ি থামলো একটা আবাসিক হোটেলের সামনে। গাড়ি থেকে নামতে নামতে লোকটা বলল, বাড়িতে বউ বাচ্চা আছে, তাই এখানে আসতে হলো। আমি কিছু বললাম না, চুপচাপ ওনার পেছন পেছন গেলাম। আগে মনে হয় সব কিছু ঠিক করা ছিল, কারণ লোকটা একটা রুমের সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে আমাকে ভেতরে যেতে বলে দরজা বন্ধ করে দিল। বিকেলে দিকে লোকটা একটা খাম আমাকে দিয়ে বলল, চলো এবার যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে লোকটা চলে গেল। শামীম ভাইকে কল দিয়ে হাঁটতে লাগলাম আনমনে। একটু দূরে একটা পার্ক দেখা যাচ্ছে। পার্কে ঢুকে একটা বেঞ্চিতে বসে স্মৃতির পাতায় ডুব দিলাম। বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন, আমি পড়াশোনা করে অনেক বড় হব। যেদিন প্রথম ঢাকায় এসে বাবা প্ল্যাটফর্মে ট্রেন ছাড়া অবধি দাঁড়িয়েছিল। দূর থেকেও বাবার চোখের পানি আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। খুব কেঁদেছিলাম সেদিন, বাবাকে ছেড়ে প্রথম দূরে কোথাও যাচ্ছি। সেদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবাকে কথা দিয়েছিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করবই বাবা। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি এই পথে, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। ভাবনার ছেদ করলো শামীম ভাইয়ের কল পেয়ে। ওনাকে পার্কের ঠিকানা দিয়ে কল কেটে দিলাম। দূরে একটা ছেলে আর মেয়ে বসা, তাদের সামনে খুব সুন্দর একটা বাচ্চা ছেলে বল নিয়ে খেলছে। কত সুন্দর একটি পরিবার মনে মনে ভাবতে লাগলাম। এরকম একটি পরিবার যদি আমারও হতো। পরক্ষণই ভাবলাম, না না, আমাদের এসব ভাবতে নেই। দূরে দেখা যাচ্ছে শামীম ভাই গাড়ি থেকে নামছে। নেমে আমার কাছে এসে পাশে বসলো। কিছুক্ষণে নীরবতা ভেঙে শামীম ভাই বলতে শুরু করলো, আমি জানি শিমু, তুমি কেন এই পথ বেছে নিলে। ভালো থাকতে বলবো না, কিন্তু নিজেকে শক্ত রেখো। তুমি কি জানো আমি কেন এই পথে? জানো না, এর পেছনে করুণ সত্য লুকিয়ে আছে। পরে কখনো তোমাকে বলবো, চলো ওঠা যাক। শামীম ভাইয়ের পেছনে হাঁটছি আর ভাবছি, কী এমন সত্য যার জন্য উনি এই পথে। আচ্ছা পরে জানা যাবে, কিন্তু আপাতত এই মানুষটাকে আমার সবচেয়ে কাছের মনে হচ্ছে, কারণ মানুষটা না থাকলে 4টে জীবন শেষ হয়ে যেত।
গাড়ির কাছে এসে শামীম ভাইকে বললাম, বিকাশের দোকানে যাব, বাসায় কিছু টাকা পাঠাতে হবে। একটা বিকাশ দোকানে গিয়ে বাসায় কিছু টাকা পাঠিয়ে গাড়িতে উঠে বসলাম। শামীম ভাই আমাকে ফোনে কল দিবে বলে বাসায় নামিয়ে দিলেন। পরদিন পরীক্ষা, তাই দেরি না করে রুমে চলে আসলাম। বাসায় এসে শামীম ভাইকে টেক্সট করে দিলাম, এই তারিখ পর্যন্ত আমার পরীক্ষা, তাই কাজ করতে পারবো না। আজ আমার পরীক্ষা শেষ। শামীম ভাইকে কল দিতেই কেমন আছে জানতে চেয়ে কাজ করতে ইচ্ছুক কিনা জানতে চাইলো। আমি হ্যাঁ বলে দিতেই পরে কল দিবে বলে কেটে দিল। কিছুক্ষণ পর শামীম ভাই এসে আমাকে নিয়ে গেল। এই লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হলো। ভালো করে খেয়াল করলেই বুঝলাম এ তো সমাজসেবক রাজনীতিবিদ আজগর আলী। এ চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দিনের আলোয় জনগণের জানমাল রক্ষার মিথ্যে অভিনয় আর রাতে নারীশ্বরীর ভক্ষণ। এভাবে কেটে গেল 2টা বছর। 2 বছরে অনেক বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, আরও অনেক বড় বড় মানুষের সাথে কাজ করেছি, যারা দিনের আলোয় ভালো মানুষের মুখোশ পরে থাকে। এ 2 বছরে শামীম ভাই ছাড়া আমার পরিচিত কেউই আমার কাজ সম্পর্কে জানতে পারেননি। ওটা আমার ভিন্ন জগৎ, যে জগতের কথা পরিচিত কেউ জানলে হয়তো নাক ছিটকাবে। কিছু গোপন রেখে যদি ভালো হয় তাহলে থাক না। আজ আমি ভালোই আছি। আমার এখন কষ্ট হয় না। যখনই খারাপ লাগে তখনই ভাবি আমার জন্যই আমার ভাই দুটো আর মা বেঁচে আছে। নিজের জীবন বিসর্জন দিয়ে না হয় ওদের বাঁচিয়ে রাখি, এতেই আমার প্রশান্তি। হঠাৎ মোবাইলে রিং হতে লাগলো। স্ক্রিনে চেয়ে দেখি শামীম ভাইয়ের কল। হয়তো কোনো নতুন ক্লায়েন্ট পেয়েছে। দেখি কথা বলে, হ্যালো শামীম ভাই, কেমন আছেন? ভালো শিমু, তুমি কেমন আছো? ভালোই। নতুন কোনো ক্লায়েন্ট পেয়েছেন নাকি? এত সকাল সকাল কল দিলেন যে? না শিমু, তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি ফ্রি আছো? আমি ফ্রি আছি। আচ্ছা আমি আসছি, তুমি রেডি থেকো বলেই ফোন কেটে দিলেন। খুব অবাক হলাম, কারণ শামীম ভাই সবসময় বিজি থাকেন আর কাজের কথা বলেই ফোন কেটে দেন। আজকে সেই মানুষটা এত সময় পেল কই? রেডি হতে না হতে শামীম ভাই নিচে চলে আসলো। আমিও বের হয়ে গাড়িতে উঠে বসলাম। দুজনেই নীরব। নীরবতা ভেঙে আমি বললাম, কোথায় যাচ্ছি আমরা? শামীম ভাই আস্তে করে বললেন, এই তো সামনেই। আমি আর কিছু বললাম না। গাড়ি থামার পর শামীম ভাই নেমে আমাকে নামতে বললেন। আমি নেমে দেখি ধানমন্ডি 8 নম্বর ব্রিজের কাছে আমরা। শামীম ভাই আমাকে আসতে বলে রবীন্দ্র সরোবরের দিকে হাঁটছি। আমি ওনাকে অনুসরণ করতে করতে ভাবলাম, এই মানুষটার কি হলো? একটা বসার জায়গায় শামীম ভাই আমাকে বসতে বলে নিজেও বসলো। আমি বসা মাত্রই বলা শুরু করলো, শিমু, তোমাকে ওই দিন বলছিলাম না আমি কেন এই পথে? আজ তোমাকে সেই কারণটা বলবো। জানো, এই না বলা কথাগুলো এতটা বছর কাউকে বলিনি। আজ তোমাকে বলে একটু হালকা হতে চাই। তুমি কি শুনবে? আমি আগ্রহ প্রকাশ করলে উনি বলতে শুরু করলেন, আজ থেকে 15 বছর আগে আমি তখন ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম। আমাদের ভার্সিটির একটা মেয়ে নিতুর সাথে আমার সম্পর্ক হয়। ভালোই চলছিল আমাদের। নিতুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। নিতুর পরিবারে শুধু ওর বাবা মা আর ছোট একটা বোন ছিল। নদী ভাঙ্গায় ওদের ঘরবাড়ি সব তলিয়ে যায়। ওর বাবার কিছু সঞ্চয় ছিল, যেটা নিয়ে ওরা ঢাকায় চলে আসে। আমি সব জেনেও ওকে খুব ভালোবাসতাম, কারণ ও অনেক ভালো ছিল। ভার্সিটিতে 1 বছর যেতেই আমি স্টুডেন্ট ভিসা কানাডায় চলে যাই। ইচ্ছে ছিল ফিরে এসে ওকে বিয়ে করব, কিন্তু বিধাতা মনে হয় সেটা চাননি। কানাডায় 1 বছর যেতে না যেতেই মিতুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করে ওর খোঁজ পাইনি। পরে ওর বান্ধবীর থেকে জানতে পারি ওর বাবা মারা গেছে। তারপর ওরা কোথায় গেছে কেউ জানে না। পাগলের মতো হয়ে গেছিলাম। পড়াশোনা আর হয়নি। দেশে চলে এসে ওকে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে পাইনি। একদিন পত্রিকায় ও রক্তমাখা ছবি দেখে আঁতকে উঠেছিলাম। গ্যাংরেপে তরুণীর মৃত্যু। আমার পৃথিবী থমকে গিয়েছিল সেদিন। তারপর খোঁজ নিয়ে জানতে পারি পরিবারের অসহায় মুহূর্তে কোথাও কোনো কাজ না পেয়ে শেষে নিজেকে বিলিয়ে মা আর ছোট বোনকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি নিতু। তারপর থেকে আমি এসব মেয়েদের পাশে দাঁড়াই, যাদের কেউ নেই কিংবা কিছু করার থাকে না, আর তাতে নিরাপত্তা বজায় রাখি। এই পথে কোনো সম্মান থাকে না, আমারও নেই। আমার সাথে কাজ করা যাদেরকে পেয়েছি সবার কোনো না কোনো চাকরির ব্যবস্থা করে দিয়েছি একসময়। কাউকে নিজের টাকা দিয়ে চাকরি পেতে সাহায্য করেছি। অনেক কথা বললাম, এবার শোনো, তোমার আর এসব কাজ করতে হবে না। তোমার জন্য একটা চাকরি ঠিক করেছি। আশা করছি তোমার আর তোমার পরিবারের হয়ে যাবে। মানুষটার কথা শুনে চোখে পানি চলে আসলো। শামীম ভাই সেদিন ভ্রুক্ষেপ না করে বলল, চলো শিমু, ওঠা যাক। আর আমাকে ওই জগতে যেতে হয়নি। শামীম ভাইয়ের দেওয়া চাকরিতে সব ঠিক হয়ে যায়। মনে মনে প্রতিজ্ঞা করলাম, বাবার স্বপ্ন আমি পূরণ করবই। পুরোদমে পড়াশোনা শুরু করি। কেটে গেল শিক্ষা জীবন। আজ আমার হাতে জনতা ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট লেটার। খুব কেঁদেছিলাম। এই কান্না দুঃখের না, প্রাপ্তির। মনে মনে বাবাকে বললাম, বাবা আমি পেরেছি তোমার কথা রাখতে। চাকরির খবর আর শামীম ভাইকে দিতে পারিনি।
যেদিন মাস্টার্সের ফাইনাল রেজাল্টের কথা শামীম ভাইকে বলেছিলাম, তারপর থেকে ওনার খোঁজ নেই। অনেক চেষ্টা করে যোগাযোগ করতে পারিনি। মানুষটা যেখানেই থাকুক ভালো থাকুক। সব পতিতা না, সবাই শুধুমাত্র টাকার জন্য নিজে সব কিছু বিলিয়ে দেয় না। পরিস্থিতি, অগঠিত সমাজ আর দুর্নীতি কাউকে পতিতা বানাতে বাধ্য করে। শিমুরা কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আর কেউ হারিয়ে যায় অন্ধকার জগতে।